আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের আনন্দবাজারে গত মঙ্গলবার 5 আগস্ট একটা খবর বেরিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা আপনাদের বলবো। কথা শুরুর আগে আপনাদের একটু বলে রাখি, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই, কয়েক হাজার মানুষ আমার এই ভিডিওগুলো দেখছেন। তারা নিশ্চয়ই আগ্রহ বোধ করছেন, প্রয়োজন মনে করছেন বলেই ভিডিওগুলো দেখছেন। আমার ধারণা আরো অনেক বেশি মানুষের বর্তমানের এই যে অবস্থা আমাদের রাজ্যে, তাতে আরো বেশি বেশি মানুষের এই ভিডিওগুলো দেখা শোনা দরকার। তাতে তারা আগামী দিনের যে সংকট, তার থেকে পরিত্রাণ পাওয়া, কিভাবে কি করা উচিত সে সম্পর্কে খানিকটা ধারণা করতে পারবেন। এবং এই কারণে আপনারা যারা দেখছেন, তারা যদি আরো বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেন, তাহলে তাদের কাছে হয়তো এটা পৌঁছাবে। আমি সাধারণত এই জাতীয় অনুরোধ আপনাদের করি না, কিন্তু আমার এখন মনে হচ্ছে এটা আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছানো দরকার। আমি আপনাদের আজকে যেটা বলবো সেটা হলো, খবরের কাগজের এই যে হেডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেছেন? এই হেডিংটা সম্পর্কে আপনাদের আজকে কয়েকটা কথা বলবো। হেডিংটা হলো, শাহের কাছে আরো কড়া শর্তের আর্জি। মানে অমিত শাহের কাছে আরো কড়া শর্তের আর্জি। এইটা হলো মঙ্গলবার, গত মঙ্গলবার 5 আগস্টের আনন্দবাজার। ওই দিন পশ্চিমবঙ্গ থেকে 2টো ডেলিগেশন দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। একটা পুরোপুরি পার্টির নেতৃবৃন্দ দেখা করেছেন, যাতে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা সবাই ছিলেন। আরেকটাতে দেখা করেছিলেন আমাদের ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সুপুত্র শান্তনু ঠাকুর কিছু মতুয়া গোসাই পাগলদের নিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। এবং সেই সব দেখা করার পরে তারা প্রচার মাধ্যমে যা বলেছেন, তাতে আনন্দবাজার খবর করেছে যে অমিত শাহের কাছে আরো কড়া শর্তের আর্জি। এই কড়া শর্তের আর্জি মানে হলো, এই যে আগামী দিনে এসআইআর পশ্চিমবঙ্গে হতে যাচ্ছে, ভোটার তালিকার স্পেশাল রিভিশন যেটা হতে যাচ্ছে, বিশেষভাবে যাচাই বাছাই করার যে প্রক্রিয়া চলছে, সেইটা আরো কড়াভাবে করার জন্য তারা অমিত শাহকে বলেছেন। আমি আপনাদের একটা কথা বলি, সেটা হলো, আমাদের মধ্যকার, আমি পশ্চিমবঙ্গবাসীর কথা বলছি, আমাদের মধ্যকার অনেকেই বিজেপি করেন, তৃণমূল করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, বিভিন্ন দল করেন। এই বিভিন্ন দল যারা করেন, সবাই করি, যারা করেন, তাদের যে দলই করুন না কেন, পার্টির কাছে গুরুত্ব কিন্তু আপনি ভারতের নাগরিক, ভারতের ভোটার, এই কারণে পার্টির কাছে আপনার কদর, পার্টির আপনাকে প্রয়োজন।
কোনো কারণে যদি এইগুলি না থাকে, তাহলে যে পার্টি করুন আপনার অবস্থা কিন্তু খুবই খারাপ হবে। পার্টি তো দূরের কথা, পার্টির নেতারা কোনো গুরুত্ব দেবেন কি দেবেন না সেটা তো অনেক দূরের ব্যাপার। এই সমাজে, এই দেশে বসবাস করাটাও কঠিন হয়ে যাবে। এই যে বিজেপির নেতারা বলছেন যে নাগরিকত্ব প্রমাণ করার পদ্ধতি আরো জটিল করা, আরো কঠিন করা, ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতি আরো কঠিন করা, এই যে আবেদন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে করছেন, এর ফলে যারা বিজেপি করেন বা অন্যান্য যে দলই করুন, ধরুন যারা বিজেপি করেন, এই কড়া শর্তের জন্য যদি আপনার নামটা বাদ পড়ে যায়, তখন আপনার কি হবে আপনি এটা একটু বুঝে নিন। এটা সবারই একই রকম অবস্থা হবে। সেই জন্যই আমি আপনাদের বারবার বলছি, এই যে নাগরিকত্বের প্রমাণ, ভোটার তালিকায় নাম তোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, এটা যত সহজ সরল হবে, তাতে সমস্ত মানুষের পক্ষে সুবিধা, যে যে দলই করুন না কেন। আর এইটা কঠিন করবার জন্যে কিন্তু সমস্যায় পড়বেন সব দলের মানুষ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারি, এর জন্যে বেশি সমস্যায় পড়বেন বিজেপি করেন যে মানুষেরা, তারা যারা পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে এসেছেন। আমি জানি, আমাদের সাধারণ অভিজ্ঞতায় আমি জানি, আপনিও আমার সাথে একমত হবেন যে পূর্ববঙ্গ থেকে এই দেরিতে যারা এসেছেন, 10 বছর, 15 বছর, 20 বছর এরকম সময়ের মধ্যে যারা বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা এসেছেন, তার অধিকাংশ বিজেপির সমর্থক। সেই জন্য বিজেপি নেতারা যখন নাগরিকত্ব প্রমাণ এবং ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতির শর্ত আরো কঠিন করার কথা বলছেন, তখন এই পূর্ববঙ্গ থেকে এই সমস্ত মানুষ যারা বিজেপি করেন বেশিরভাগটা, তারা বেশি সমস্যায় পড়বেন। এই জন্যে আসুন সবাই মিলে এই যে ভোটার তালিকা, নাগরিকত্ব, এই সমস্ত বিষয়ে আন্দোলনটা ঐক্যবদ্ধভাবে করি। এইগুলো যদি আমাদের বেঁচে যায়, আমরা যদি ভারতের নাগরিক বলে স্বীকার বা স্বীকৃতি পাই, ভোটার তালিকায় নাম ওঠে, তাহলে আমরা আমাদের বুদ্ধিবৃত্তি অনুযায়ী, আমাদের পছন্দ অনুযায়ী, আমাদের বিবেচনা অনুযায়ী যে কোনো দল আমরা করতে পারবো। এই প্রশ্নে দলাদলিটা করবেন না। আমি এই আনন্দবাজারের 2-4টা লাইন আপনাকে একটু পড়ে শোনাই। এই রিপোর্টের মধ্যে 2-4টা লাইন। ওই তালিকা সংশোধনের সময়ে মতুয়া ভোট ব্যাংকের উপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, তা মাথায় রাখতে বলা হয়েছে অমিত শাহকে। এখন এই যে নেতিবাচক প্রভাব মতুয়াদের উপর পড়বে না, এইটা তো মুখে বললে হবে না। শর্ত যদি কড়া করা হয়, আরো কঠোর করা হয়, তাহলে কি হবে? যত আর্জি আপনি করুন না কেন, সব থেকে বেশি মতুয়ারাই ক্ষতিগ্রস্ত হবেন, মতুয়ারাই ভোটার তালিকা থেকে বাদ যাবেন। ফলে এই আবেদন এবং বাস্তবতা সম্পর্কে আপনারা একটুখানি বুঝে নিন।
বিহারে ওই কাজ শুরু হওয়ার পরেই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে পালিয়ে আসা হিন্দু সমাজের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। এই রিপোর্ট তো ভুল নয়, এটা ঠিক। তা হচ্ছে বিহারে পশ্চিমবঙ্গের পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসা লোকজনের মধ্যে এই উদ্বেগের কারণ কি? এই উদ্বেগের কারণ হলো তাদের কাছে যথোপযুক্ত কাগজপত্র নেই। যেটুকু আছে সেইটুকুতে যদি ভোটার তালিকায় নাম উঠে যায় তাহলে তো তারা বেঁচে গেলেন। কিন্তু এই বিজেপির আর্জি মেনে শর্ত যদি আরো কঠোর করে তাহলে কিন্তু আর কোনো জায়গা এইসব মানুষের থাকবে না। দেখুন, তিনটে কাগজের কথা আমরা বলি। তিনটে কাগজ হলো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড। এই তিনটে কাগজকে ভোটার তালিকায় নাম ওঠার জন্য বৈধ কাগজ হিসেবে গ্রহণ করার জন্য কমিশনের কাছে আর্জি জানিয়েছে বিরোধীরা। ইলেকশন কমিশন রাজি হয়নি। তারপরে বিরোধীরা এবং আরো কিছু মানবাধিকার সংগঠন তারা সুপ্রিম কোর্টে মামলাও করেছেন। তাই এই তিনটে কাগজ যদি ওই যে 11টা কাগজ ইলেকশন কমিশন ঘোষণা করেছে তার সাথে যুক্ত হয়, তাহলে এই যে সাধারণ মানুষ, আমি বিহারের কথা বাদ দিলাম, পশ্চিমবঙ্গের যে মানুষ, আপনি ভাবুন তো দেখি তাতে কারা সব থেকে বেশি উপকৃত হবেন? এই তিনটে কাগজ যদি অন্তর্ভুক্ত হয় তাহলে সব থেকে বেশি উপকৃত হবেন পূর্ববঙ্গ থেকে আসা লোকজন। কিন্তু বিজেপি, ইলেকশন কমিশন তারা কোন ক্রমেই যাতে এই তিনটে কাগজ ওই 11টা কাগজের সাথে অন্তর্ভুক্ত না হয় তার জন্য সমস্ত রকমের চেষ্টা করছে। শুধু তাই না, এর মধ্যে আবার এই যে ডোমিসাইল সার্টিফিকেটটা 11টা কাগজের মধ্যেও আছে, সেইটাকে আবার বাদ দেওয়ার কথা বলছেন। পশ্চিমবঙ্গে বলছেন যাতে ডোমিসাইল সার্টিফিকেটটা গ্রহণ না করা হয়, মানে আরো কাগজপত্র কমানোর কথা বলছেন। কেন বলছেন? বিজেপি এটা বলছেন তাদের দলীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে। তারা মনে করছেন এই যে ডোমিসাইল সার্টিফিকেট যেটা পশ্চিমবঙ্গ সরকার ইস্যু করেছে এবং করছে, তাদের আশঙ্কা, তাদের অনুমান যে এরা বেশিরভাগই হয়তো তৃণমূলকে ভোট দেয় বা দেবে। তার মানে বিজেপি কিন্তু তার দলের লাভ লোকসান নিয়ে ভাবছে। মানুষের বেনাগরিক হয়ে যাওয়ার যে প্রশ্ন, মানুষের বেনাগরিক হয়ে চরম দুর্দশায় পড়ার যে বেদনা, সমস্যা, সেইটা নিয়ে তারা একবারও ভাবার চেষ্টা করছে না। তারা মানুষের ভালো মন্দ, সুবিধা অসুবিধা এসব নিয়ে কিছুই ভাবে না। কেবলই তারা ভোট পাওয়ার জন্যে, বেশি ভোট পাওয়ার জন্যই কি কি করা দরকার তার জন্য যত নিচে নামতে হয় তাই তারা করে যাচ্ছে। এই রিপোর্টের মধ্যে আপনি দেখবেন এক জায়গায় বলেছে যে বিজেপির মতে, পড়ে দিচ্ছি আমি, বিজেপির মতে জেলাভিত্তিক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বাদ দেওয়া সম্ভব হলে যেখানে হিন্দু মুসলমান ভোটার প্রায় সমান সমান, সেই সীমান্তবর্তী কেন্দ্রগুলিতে ভালো ফল বিজেপি করতে পারে। কি তার মানে?
মানে হলো এই সব নানান রকমের কাগজ টাগজ এদিক ওদিক করে কমিয়ে বাড়িয়ে, বাড়িয়ে তো নয় কমিয়ে, যদি হিন্দু মুসলমান যেখানে সমান সমান সেখানে কিছু মুসলমানের নাম বাদ দেওয়া যায়, তাহলে ভোটে সেই সব কেন্দ্রগুলোতে ভোটে জেতা যাবে। আপনি একটু ভাবুন কি নিজ মানসিকতা। এইগুলি আপনাদের ভাবতে হবে, শুধু ভোটে জেতা ছাড়া অন্য কোনো কাজ এখানে নেই। আবার এর সঙ্গে কথাও বলছে যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারের সংখ্যা অনেক বেশি। ঠিকই তো, ভুয়ো ভোটার বলতে যদি বোঝা যায় বাংলাদেশ থেকে যারা এসেছেন, নাগরিকত্ব আইন অনুযায়ী যারা নাগরিক নন তেমন লোকের নাম ভোটার তালিকায় যেগুলি আছে সেগুলিকে ভুয়ো ভোটার বললে ঠিকই তো, ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গেই বেশি। কারণ বাঙালিরা দেশভাগের কারণে যে সমস্ত পূর্ব বাংলার হিন্দু উদ্বাস্তুরা চলে এসেছেন, তাদের বেশিরভাগটা পশ্চিমবঙ্গে আছেন এবং এদিক ওদিক করে প্রত্যেকের জীবনের সাথে মিলিয়ে দেখুন, তারা এদিক ওদিক করে ভোটার তালিকায় নাম তুলেছেন, অনেকে পারেননি। ফলে ভোটার তালিকায় ভুয়ো ভোটার বেশি, এবং এইগুলোকে বাদ দেওয়ার জন্যই বিজেপি আরো কড়াভাবে ওই সব কাগজপত্র চেক করা ইত্যাদি ইত্যাদি কড়াভাবে চেক করার জন্য তারা চাপ সৃষ্টি করছে সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে। মানে এগুলি যদি আপনি বিচার করেন তাহলে দেখবেন বিজেপি আদা জল খেয়ে নেমেছে। বাংলাদেশ থেকে যে হিন্দুরা উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে চলে এসেছেন তাদের নামগুলো বাদ দেওয়ার জন্য তারা আদা জল খেয়ে নেমেছেন। আসলে আমার মনে হচ্ছে এইগুলোর অর্থ হলো, এইগুলোর লক্ষ্য হলো বেশ কিছু এইসব বাঙাল ভোটার যদি বাদ দিতে পারেন, এইটাকেই তারা ভাগীরথীর ওপারে, ভাগীরথীর ওপারে যে জেলাগুলো আছে যেখানে পশ্চিমবঙ্গের ভূমিপুত্র বা ঘটি যারা বেশি বা অধিকাংশ, সেখানে তারা এইটা প্রচারে নিয়ে যাবেন যে দেখো আমরা বাঙালদের আচ্ছা করে টাইট দিচ্ছি, তোমরা আমাদের ভোট দাও। এই জায়গাটা আমার মনে হচ্ছে এই বিজেপি করা বাঙালগুলো এখন অব্দি ঠিক মতো বুঝতে পারছে না। আর এই যে আমাদের মতুয়া মহাসংঘের সংঘাতিপতি কেন্দ্রীয় মন্ত্রী বলে যিনি দাবি করেন, তিনি বলছেন, তার কথাটা এই রিপোর্টের একদম শেষ দুটো লাইনে লিখেছে যে বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে পালিয়ে আসা মতুয়াদের বড় অংশ এখনো নাগরিকত্ব চেয়ে আবেদন করেননি, বড় অংশ এখনো আবেদন করেননি। তাই তারা যাতে বাদ না পড়েন তা নিশ্চিত করতে অমিত শাহকে মতুয়া মহাসংঘের নেতা কেন্দ্রীয় মন্ত্রী অনুরোধ করেছিলেন। এ প্রসঙ্গে আমি আপনাদের একটা কথা বলি। কথাটা হলো, এইটা তো মানে ওই যে হাতের মোয়া নয় যে চাইলাম দুটো বেশি দিয়ে দিলাম। অমিত শাহ কি করতে পারেন, কতটুকু করতে পারেন না পারেন, তারও একটা সীমা আছে, আইন আছে। আইন রুলস তার বাইরে গিয়ে অমিত শাহ প্রধানমন্ত্রী কারুরই প্রায় কিছুই করার নেই, মানে বৈধভাবে কিছু করার নেই, আইনত কিছু করার নেই। অবৈধভাবে কিছু এদিক ওদিক করে দুই চারজনকে এদিক ওদিক করে দিলেন, সেটা আলাদা প্রশ্ন। তা এই দাবি কিন্তু তারা করছেন। করছেন মানে কেন করছেন?
কারণ বুঝতে পেরেছেন অবস্থা খুব খারাপ। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই যেসব নেতারা গেছেন এরা তো বিভিন্ন জেলায় জেলায় মিটিং করেছেন, করে ফিডব্যাকটা নিয়েছেন। এই ফিডব্যাক নিয়েছেন 8-10 দিন ধরে এটা করেছেন। আমি তার উত্তর 24 পরগনার নদিয়ায় এই মিটিং এ ছিলেন এরকম একজন বিজেপি নেতা আমাকে পার্সোনালি বলেছেন, সেইটা আমি নাম না বলে ভিডিওতে বলেছি যে তাদের আশঙ্কা 4-5% ভোট গত নির্বাচনের থেকে এই নির্বাচনে 4-5% ভোট কমে যেতে পারে, বিশেষ করে ওই কুচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত। যার ফলে তারা আশঙ্কা করছেন গত বিধানসভাতে যতগুলো আসন বিজেপি পেয়েছিল এবার তার অর্ধেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হয়ে যাবে আমি বলছি না, এটা ওই বিজেপি পার্টির মূল্যায়ন, সেটা সঠিক হতে পারে, সঠিক নাও হতে পারে। এদিকে যা লস হলো যদি ভাগীরথী ওপারে পুষিয়ে যায় সে তো জানি না, সেটা রেজাল্ট বেরোলে বোঝা যাবে। এইসব চেষ্টা বিজেপির আছে, এদিকে লসটা ওদিকে পুষিয়ে দেওয়ার চেষ্টার জন্য তারা ওই বলছে অনুপ্রবেশ তাড়াবো ইত্যাদি ইত্যাদি। ওই মোদি এসে দুর্গাপুরেও তাই বলে গেছেন। এই সমস্ত চক্কর চলছে আর কি। তা এই যে বিষয়গুলো, এইগুলো ওই অমিত শাহেরও কিছু করার নেই, কিছু করতে পারেন না, এইটা আপনাদের বুঝতে হবে। রুলস এর বাইরে তারা যেতে পারবেন না। যত চেষ্টাই করুন আমাদের দুলাল বর, অসীম সরকার, শান্তনু ঠাকুর, খুব বেশি মানুষ কাতে আবেদন করবে না, কারণ তারা বুঝে গেছেন যে এই পথে নাগরিকত্ব 2-4 জন পেলেও নাগরিকত্ব সমস্যার সমাধান এই পথে সম্ভব নয়। তো এখন এইরকম একটা অবস্থায় পড়ে বুঝতে পারছেন হালটা কি হবে, যে কারণে ওই আমরা দেখলাম বিজিত বাবুটাবুর মতো কিছু মতুয়া একবারে চুল দাড়ি উস্কো ফুস্কো করে সেগুলো নিয়ে অমিত শাহর সাথে দেখা করে আর্জি জানাচ্ছেন যে বাঁচান, কিছু একটু করুন, না হলে তো তলা খালি হয়ে গেল। ওই যত কথাই বলুন এত অ্যাপ্লিকেশন অত অ্যাপ্লিকেশন, এইগুলো কাজের কথা না, এগুলো ওই তিলকে তাল করা, এরকম কিছু ঘটছে না। আর এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদের একটু বলি। কথাটা হলো যে ওই আবেদন করে ওই স্লিপটা দেখালে সব হয়ে যাবে, এই যে কথা বলছেন, এই কথাতে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে বিপদে পড়ে যাবেন। আমি বলছি যে আপনারা একটু সবুর করুন, যদি করতে হয় পরে করবেন। দেখুন আমার এটাতে আপনাদের খুব একটা লাভ লোকসান হওয়ার সম্ভাবনা নেই। অ্যাপ্লিকেশন আইন হয়েছে, এখনো করতে পারেন, 2-5 বছর পরেও করতে পারেন। কিন্তু একবার আপনি বাংলাদেশি এই কথা সরকারের কাছে বলে দেওয়ার পর যদি এদিকে অন্যরকম কোনো ব্যবস্থা ইতিমধ্যে হয়ে যায়, তখন আপনার ওই ডিক্লারেশন হয়তো হবেই, আমি বলছি না, হয়তো একটা বড় সমস্যা আপনার সামনে খাড়া করে দিতে পারে। আমরা জানি না কি হবে, কি আইন হবে, কতটা হবে, আমরা তো জানি না, কিন্তু এই আশঙ্কাগুলো থাকছে, সেটা আপনাদের বলছি। ক্ষতি নেই কিছু, আপনি এক্ষুনি যদি না করেন। দেখেন হয়তো দেখা যাবে 26-এর নির্বাচনে গোহারা হেরে বিজেপি হয়তো এই ভোটার নিয়ে, নাগরিকত্ব নিয়ে এই যে সব কাজ কারবাররা করে যাচ্ছে, মানুষকে বিব্রত করে যাচ্ছে, এগুলো হয়তো থামিয়েই দিল যে এতে আর ভোট হবে না, ফলে সমস্যাটা মিটে গেল। ফলে একটু ওয়েট করুন। আর এই প্রসঙ্গে আমি আপনাদের গুয়াহাটি হাইকোর্টের একটা রায়ের কথা আপনাদের একটু মনে করে দেব। মামলাটা হলো, আপনারা কেউ দেখতে চাইলে নেটে দেখে নেবেন, আমার কথা ঠিক বা ভুল দেখে নেবেন। মামলাটা হলো কুদ্দুস আলী ভার্সেস ভারত সরকার।
কুদ্দুস আলী ভার্সেস ভারত সরকার। এইটা গুয়াহাটি হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেখানে রায় হয়েছে। রায়টা বেরিয়েছিল এখন থেকে 8 মাস আগে 2024 সালের ডিসেম্বর মাসে। 2024 সালের ডিসেম্বর মাসে, হয়তো নভেম্বরের শেষে বা ডিসেম্বর মাসে, নভেম্বর ডিসেম্বর মাসে এইটা হয়েছিল। একজ্যাক্ট আমার কাছে এক্ষুনি নেই। তো সেই মামলার একটা রায় শুনুন। সেই মামলার রায়টা হলো, ভারতবর্ষে কেউ যদি বিদেশি বলে ঘোষিত হন তাহলে তিনি কি কি অধিকার ভারতে পেতে পারেন। সেখানে বলেছিল যে ঘোষিত বিদেশি ভারতে প্যান কার্ড পেতে পারে, কারণ ভারতে যদি তিনি বসবাস করার অধিকার পান কোনো আইন নীতি নিয়মের মাধ্যমে, সেটা আমাদের এখানে ওই যে কার-19 জন্য বৈধভাবে বসবাস করার সুযোগ হয়েছে। এরা কি কি অধিকার পাবে? তাহলে গুয়াহাটি হাইকোর্ট বলছে তারা প্যান কার্ড পেতে পারে, কারণ বেঁচে থাকার জন্য তাদের কাজ করতে হবে, কাজ করলে উপার্জন হবে, উপার্জন হলে তারা ট্যাক্স দিতে বাধ্য থাকবে, সেই জন্য তিনি প্যান কার্ড পেতে পারেন। 2 নম্বর কি বলেছেন? বলেছেন তার আধার কার্ড থাকতে পারে, কারণ আধার কার্ড বিদেশিদেরও থাকে। এদেশে যারা তাদের আধার কার্ড তারা রাখতে পারে, তাদের ঠিকানা হয় অ্যাবাউট জানবার জন্য আধার কার্ডটা থাকতে পারে। সেক্ষেত্রে গুয়াহাটি হাইকোর্ট বলেছে প্রয়োজনে এইসব লোকজনকে একটা অন্য রঙের আধার কার্ড দেওয়া যেতে পারে, যাতে এক নজরে আইডেন্টিফাই করা যায়। আধার কার্ড থাকতে পারে। 2 নম্বর হলো রেশন কার্ড থাকতে পারে। আর গভর্নমেন্ট পলিসি তৈরি করতে পারে যে আর কি কি অধিকার তারা এখানে পাবেন, আর কি কি অধিকার পাবেন না, এটা গভর্নমেন্ট পলিসি করতে পারে। তাহলে পলিসি করবে কিসের উপরে? এইসব কোর্টের জাজমেন্টের উপরে। তো সেইখানে এই যে গুয়াহাটি হাইকোর্ট ওই জাজমেন্টে কি পেতে পারেন সেগুলো যেমন বলেছে, কোন কার্ড থাকবে না, কোন অধিকার থাকবে না সেটা বলে দিয়েছে। সেখানে 2টো অধিকারের কথা বলেছে। ঘোষিত বিদেশি 2টো অধিকার কোনো ক্রমেই পাবেন না। তার 1 নম্বর হচ্ছে ভোটাধিকার পাবেন না, 2 নম্বর হচ্ছে পাসপোর্ট পাবেন না। এই কুদ্দুস আলী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে কেন্দ্রীয় সরকার ভার্সেস কুদ্দুস আলী মামলা, গুয়াহাটি হাইকোর্টের জাজমেন্ট এই গত বছরের নভেম্বর ডিসেম্বর মাসে। আপনি এটা দেখে নিন। এখন এটা তো কুদ্দুস আলীকে বিদেশি ঘোষণা করার পরে সে কি কি অধিকার পেতে পারে সেটাই নিয়ে বলেছে। আর এই যারা কাতে আবেদন করছেন তাদের পজিশনটা কি, আমি ওই মামলার দৃষ্টিভঙ্গি থেকে, আইনের দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে বলছি। যারা অ্যাপ্লাই করছেন তারা কোর্টের দ্বারা ঘোষিত বাংলাদেশি নন, তারা হচ্ছে সেলফ ডিক্লেয়ার্ড বাংলাদেশি, মানে আপন নিজস্ব ঘোষণা দ্বারা তারা বাংলাদেশি। মানে তিনি তো নিজেই ঘোষণা করছেন যে তিনি বাংলাদেশি, তাই তিনি আবেদন করছেন ইন্ডিয়ান নাগরিকত্ব পাওয়ার জন্য। ফলে এই যে স্বেচ্ছাঘোষিত বাংলাদেশি, তাদেরও এই 2টো অধিকার থাকবে না। এইটা মোটামুটি গুয়াহাটি হাইকোর্ট নিশ্চিত করে দিয়েছে। এবং এইগুলোর সাথে মিলিয়ে নিন ওই যে 20টা ডকুমেন্ট, সেখানে দেখবেন ওই ভোটার কার্ডটা রাখেনি 20টা ডকুমেন্টের মধ্যে, যে আপনি 14 সালের আগে এসেছেন কি আসেননি, সেখানে ভোটার কার্ডটাও নেই আর পাসপোর্টও নেই। এই গুয়াহাটি হাইকোর্টের রায় কার-19 এর 20টা বিশেষ ডকুমেন্ট, তারপরে ওই যে নাগরিকত্ব আইনের 326 ধারা, এই সবগুলো কনসাল্ট করলে, সবগুলো এক জায়গায় করে বিচার বিবেচনা করলে এইটাই বেরোয় যে ভোটাধিকার আর
পাসপোর্ট আর থাকবে না। ফলে যতই চেষ্টা করুন শান্তনু ওই অমিত শাহের কাছে গিয়ে এই যে সব মতুয়ারা যাদের কথা বলছেন যে তারা বিপদের মধ্যে আছেন, তাদের কিন্তু এইখান থেকে বেরিয়ে যাওয়া খুব মুশকিল। সেক্ষেত্রে একটাই সম্ভাবনা আছে খানিকটা অনেকের একটু সুবিধা পাওয়ার, সেটা হচ্ছে ওই যে 3টে কার্ড যেটা নিয়ে সুপ্রিম কোর্টে 12-13 তারিখে ফাইনাল জাজমেন্ট হয়তো হতে পারে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডে যদি ওই 11টা তালিকার মধ্যে যুক্ত হয় বা আরো কিছু যদি হয়। কিন্তু বিজেপি যা শুরু করেছে, তারা তো 11টাকে 9টা করার জন্য চেষ্টা করছেন। তারা আসলেই শান্তনু ঠাকুরের ফলোয়ার যারা, ওই যে মতুয়ারা, ওই যে বাংলাদেশে উদ্বাস্তুরা, তাদের বিরুদ্ধে আসলে বিজেপি জিহাদ ঘোষণা করেছে। এই জায়গাটা আপনারা একটু মাথায় রাখুন। এই কথাগুলো বলবার জন্য আমার এই ছোট্ট ভিডিও। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।